আপনাদের সঙ্গে রয়েছে আমি সুকর্ণার সঙ্গে রয়েছে আমি কুসুমিতা। কোথাও প্রার্থী নিয়ে অসন্তোষ রয়েছে, আবার কোথাও প্রার্থী তিনি তার প্রত্যাশা মতো পদ পাননি, আসন পাননি, তাই নিয়ে ক্ষোভ রয়েছে। কোথাও ভূমিপুত্র নিয়ে সমস্যা, কোথাও বহিরাগত নিয়ে প্রশ্ন উঠছে। আর এই সবের মধ্যে কিন্তু নির্দল কাঁটা দীর্ণ করছে শাসক বিরোধী দুপক্ষকেই। আর অন্যদিকে অরবিন্দ কেজরিওয়াল, আপনারা জানেন তিনি ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন গত বৃহস্পতিবার আবগারি দুর্নীতির মামলায়, এবং তারপর আজ বিক্ষোভ দেখাবে বেলা 11টা নাগাদ প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের কর্মসূচি তাদের রয়েছে। সব খবরে আমরা অবশ্যই নজর রাখবো, আলোচনা করবো। আমাদের সঙ্গে যারা রয়েছেন পরিচয় করে দেবো তাদের সঙ্গে। দেবনারায়ণ সরকার রয়েছেন, শর্মিষ্ঠা ভট্টাচার্য রয়েছেন, গৌতম রায় এবং অধ্যাপিকা মহানন্দা কাঞ্জিলাল। সবাইকে স্বাগত জানাই আলোচনায়। শুরুতেই আপনাদের দেখাবো অসন্তোষের ইঙ্গিত দিয়েছিলেন দুদিন আগে দিলীপ ঘোষ, আর তারপর গতকাল দোলের দিন নতুন পিচে নেমে ব্যাটিং শুরু করে দিলেন তিনি। তাঁকে ঘিরে নামলো কর্মী সমর্থকদের ঢল। 2016 সালে প্রথমবার ভোটে লড়ে খড়গপুর সদরে কংগ্রেসের 10 বারের বিধায়ক জ্ঞান সিং সোহান পালকে হারিয়ে জায়েন্ট কিলার হয়েছিলেন দিলীপ ঘোষ, আর তারপরে মেদিনীপুর কেন্দ্র থেকে প্রথমবার পা রেখেছিলেন লোকসভায়। দিলীপ ঘোষের হাত ধরেই পশ্চিমবঙ্গ থেকে 2019 সালে লোকসভা ভোটের রেকর্ড 18টি আসন জিতেছিল বিজেপি। তারপর অবশ্য একে একে রাজ্য সভাপতি, সর্বভারতীয় সভাপতির পদ হারিয়েছেন তিনি। আর দীর্ঘদিন ধরেই জোর জল্পনা যে বঙ্গ রাজনীতিতে দিলীপ ঘোষ এখন কিছুটা কোণঠাসা। আমি বলেছিলাম যে আমি যেখানে কাজ করেছি, লড়েছি, 8 বছর ধরে আছি কর্মীদের সঙ্গে, সেখানে লড়াই করতে চাই। চাষ পুরো পশ্চিমবাংলায় করেছি আমি, দেখতেন তো কত ফুল হয়েছে। অনেকে জিততেই পারে না সারা জীবন, অনেকে নিজেরা জেতে, অনেকে নিজেরা জিতে অন্যকে জেতায়, এটাই পার্থক্য আছে। আর এবার সেই দিলীপ ঘোষকে জেতা আসন থেকে সরিয়ে অন্য জেলায় পাঠিয়ে দিয়েছে বিজেপি। পাঠিয়েছে বর্ধমান, দুর্গাপুরের মতো এমন একটা আসনে যেখানে 2019 সালে 2500-এরও কম ভোটে জয়ী হয়েছিলেন বিজেপির সুরেন্দ্র সিং আহলুওয়ালিয়া। শেষ বিধানসভা ভোটে এই লোকসভার অন্তর্গত 7টি আসনের মধ্যে 6টিতেই এগিয়েছিল তৃণমূল। তাই যেমন আত্মবিশ্বাসী দিলীপ ঘোষ, তেমনই গত বিধানসভা ভোটের ফলে আত্মবিশ্বাসী তৃণমূলও। গতকালই দিলীপ ঘোষকে 0 রানে আউট করার হুঁশিয়ারি দিয়েছেন কীর্তি আজাদ। পাল্টা জবাব দিয়েছেন দিলীপও। यहाँ के टीएमसी के वर्कर उनको 0 पर आउट करके वापस भेज देंगे। কীর্তি আজাদের সঙ্গে লড়তে হবে। কীর্তি আজাদ তো রিটায়ার্ড, আমি তো ফর্মে আছি। বলেছে 0 রানে আউট করবে আপনাকে। উনি যে দিদির হয়ে লড়তে এসছেন না, দিদিকে এমন ঝটকা দিয়েছিলাম 19 সালে 12টা সিট নিয়ে নিয়েছি। শর্মিষ্ঠা দিকে দিয়ে আলোচনা শুরু করবো। শর্মিষ্ঠা দি, দিলীপ ঘোষ একেবারে অপ্রতিদ্বন্দ্বী বলা যায়। যবে থেকে ভোটের রাজনীতিতে নেমেছেন তবে থেকেই একেবারে ছক্কা হাঁকিয়েছেন। তার হাত ধরেই কিন্তু 2 থেকে এই 18টা এমপি পাওয়া বিজেপির। কিন্তু তারপরও সেই দিলীপ ঘোষকে এরকম কমফোর্ট জোন থেকে সরিয়ে চ্যালেঞ্জের মুখে ফেলার কারণটা কি? মানে এক্ষেত্রে দুটো সম্ভাবনা হতে পারে। এক, দিলীপ ঘোষ অত্যন্ত সক্ষম, অত্যন্ত পজিটিভ একজন সংগঠক, কোথাও সেইটাকে কাজে লাগাতে চাইছে বিজেপি। আর দ্বিতীয়টা হচ্ছে এই মুহূর্তে দিলীপ ঘোষ যেভাবে ধীরে ধীরে কোণঠাসা হয়েছেন, তাতে কোনো কারণে যদি জিততে না পারেন এই বর্ধমান দুর্গাপুর আসন থেকে, তাহলে একেবারে রাজনীতির ময়দান থেকে আউট। না, ইদানিংকালে দেখছেন তো, আপনারা দেখছেন তো, বা আমরা সবাই দেখছি যে তৃণমূল খোলকর্তাল নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছে। বলছে ওরে গৃহবাসী দ্বার খোল, কেউ দরজা খুলছে না, সব দরজা বন্ধ করেছে। আর তারা দ্বার খোল করেই যাচ্ছে, কারণ মানুষের মানুষ বিরক্ত এবং মানুষ এত বঞ্চিত, প্রতারিত, সারা বাংলার মানুষ দরজার কেউ খুলছে না, দ্বার খোল গান করতে করতে তাদের যেতে হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন, দিলীপ ঘোষ একজন সফল সভাপতি, আমরা সবাই জানি এটা। মানুষ পড়াশুনো করলে যে কোশ্চেন পেপারই আপনি দিন না কেন, সে আনসার করবে, এবং তার উত্তর দিলীপ ঘোষই দিয়ে দিয়েছেন। একটা মানুষ দেখুন, একটা জায়গায় তিনি দীর্ঘ 7 বছর 8 বছর কাজ করে, মানুষের আশা থাকতেই পারে যে আমি এখানেই দাঁড়াবো, সেখানেই হয়তো কিন্তু সেখানেই তিনিও এটাও বলেছেন যে আমি ফর্মে আছি, সুতরাং আমার কোনো ব্যাপার নেই, আমি 1 লাখ ভোটে হারাবো। এবং সেটা আমরা কালকে তার প্রমাণ কিন্তু পেয়েছি। তিনি পা রাখা মাত্রই কোণঠাসা, আপনারা বলছেন, আমি তো কোনো কোণে দেখতে পাচ্ছি না, আমি তো দেখছি সমুদ্রের মাঝখানে, জনসমুদ্রের মাঝখানে দিলীপ ঘোষ, এবং মানুষ দলের অন্তরে কোণঠাসা। সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, 2 থেকে 18 করার পরও যে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছিলেন দিলীপ ঘোষ, এবং তার হাত ধরে যে এই চরম সাফল্যটা পেয়েছিল বিজেপি, সেই রেকগনিশনটা কি দলের অন্তরে দিলীপ ঘোষকে দেওয়া হয়েছে? না, দলের মধ্যে কোণঠাসা কথাটা বলাটা ভুল, কারণ আমার সরিয়ে দিয়েছেও বলা ভুল, কারণ আমাদের
আমাদের দলে 3 বছরের বেশি কোনো পদে আমরা থাকতে পারি না আমরা, কিন্তু দিলীপ ঘোষ অনেকদিন তিনি ছিলেন সভাপতি হিসাবে, কারণ তিনি ভালো কাজ করেছেন, সফল সভাপতি, এবং একটা সময় পর সরে যেতে হয়, নতুনকে জায়গা করে দেয়। আমাদের আগে তুমি দেহত্যাগ করবে পরে পদত্যাগ, আমাদের দলে সেই ব্যাপারটা নেই, একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত থাকতে হয়। অনেক বড় বড় নেতাকে আমরা দেখেছি তার সেই পিরিয়ড হয়ে গেলে তাকে সরে যেতে হয়, নতুনদের জায়গা করে দিতে হয়। কোণঠাসা কথাটা আমার মনে হয় ঠিক নয়। অগ্নিমিত্রা পাল বোধহয় নতুন নন, যাকে জায়গা করে দেওয়ার জন্য দিলীপ ঘোষকে সরাতে হয়। একেবারেই শুভেন্দু অধিকারীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন অগ্নিমিত্রা পাল, এবং এই আসন বদলের পর জেলার বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী কি বললেন শোনাবো। মিস করছি আমরা এটার জন্য একেবারেই মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। সমগ্র মেদিনীপুর জেলাতেই একটা যেন বিষণ্ণময় পরিবেশ হয়ে গেছে। মেদিনীপুর লোকসভাতে অপ্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি দিলীপ ঘোষ। আমি দেবনারায়ণ বাবুর কাছে এই জায়গায় যাব। দেবনারায়ণ বাবু, একদিকে দিলীপ ঘোষকে কেন সরানো হলো, দিলীপ ঘোষের নাম কবে ঘোষণা হবে তাই নিয়ে তৃণমূল কংগ্রেসের অন্দরে জোর জল্পনা, দিলীপ ঘোষকে বঞ্চিত করা হয়েছে, এই নিয়ে শাসক দলের বুক ফাটছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, শাসক দলও তো এই ধরনের অনেক রকমের চ্যালেঞ্জের মুখে তাদেরকেও পড়তে হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করেছেন, যেখানে প্রার্থী করেছেন, তিনি সেখানে লড়তে বাধ্য। তাহলে তৃণমূল কংগ্রেসের অন্দরে এত ভাবনা চিন্তা কিসের দিলীপ ঘোষকে নিয়ে? আশঙ্কা বাড়ছে। একটা কথা বলো না, এমটি ভেসেল মেক্স দ্য গ্রেটেস্ট সাউন্ড, শেক্সপিয়ার হেনরি ফাইভে বলেছিল। মানে শূন্য কল সব থেকে বেশি বাজে, সে তোমার মেদিনীপুর হোক আর তোমার বর্ধমান পূর্ব হোক, কোনো জায়গায় আজকে যদি 2021-এর ফলাফল দেখি তাহলে কোনো জায়গায় বিজেপি জিততে পারে না। এখন বাজাচ্ছে না, আমার প্রশ্ন হচ্ছে এরা তো বাজাবে, বললাম না, মানে আমার এটাও তো বলে মার্চেন্ট অফ ভেনিসে বলেছিল, মানে অল that glitters is not gold. যা সবাই চকচক করলেই সব সোনা হয় না। তো বিজেপির সোনা কজনে? মুর্শিদাবাদে যখন আবু তাহেরকে দাঁড় করানো হয় তখন আবার নির্দল হিসেবে মাথাচাড়া দিতে শুরু করেন হুমায়ুন কবির। আমরা নিশ্চয়ই, কিন্তু এখন সব বলে কাজ হবে না, কাঁদলে কোনো কাজ হবে না, শূন্য মাঠেই শূন্য গোল করতে হবে। তুমি বর্ধমানে যাও, দিলীপ ঘোষের পরিসংখ্যানটা কি তাই বলে? তাই তো বলে দিলীপ ঘোষের পরিসংখ্যান তাই বলে, শূন্য মাঠে শূন্য। আরে বাবা, সব জায়গায় তো জেতা যায় না, দুবার জিতেছে মাত্র, সেটা তো পরের কথা। কিন্তু দেবনারায়ণ বাবু, এই যে তৃণমূল কংগ্রেস এই যে কান্নাকাটি করছে, দিলীপ ঘোষকে কেন সরিয়ে দেওয়া হলো, দিলীপ ঘোষকে কোণঠাসা করা হচ্ছে, দিলীপ বাবু বঞ্চিত হচ্ছেন, তৃণমূল কংগ্রেসের অন্দরে এত সুর। আচ্ছা, যখন আবু তাহেরকে মুর্শিদাবাদ থেকে দাঁড় করানো হয়েছে, হুমায়ুন কবির তিনি তো আবার বিক্ষুব্ধ হয়ে দাঁড়াবেন, নির্দল হয়ে দাঁড়াবেন বলছেন। তার মানে কাঁটাটা তো সব দলেই আছে, শুধু বিজেপির দিকে আঙুল তুললে হবে? ব্যাক টু প্যাভিলিয়ন, ওই হিরণ, মানে যাদের বলা হচ্ছে সব ব্যাক টু প্যাভিলিয়ন, কিন্তু বিজেপিতে তো আজকে তো দার্জিলিং এ শুনলাম সে দাঁড়িয়েই যাচ্ছে। যাবো দার্জিলিং প্রসঙ্গে আলাদা করে যাবো না, বিজেপিতে এমন অবস্থা, জোর করে একবার যদি নমিনেশন দেওয়া হয়েছে তারপরে আন্দোলন আরম্ভ হয়ে যাচ্ছে। একদম আমি দার্জিলিং রাজুবিস প্রসঙ্গে আলাদা করে যাব, কিন্তু এমন আন্দোলন হয়েছে তিনি প্রচার না করে ফিরে গেছেন। শর্মিলা সরকার, আপনাদের এমন আন্দোলন হয়েছে তিনি প্রচার বন্ধ করে তাকে ফিরে যেতে হয়েছে। সুতরাং আপনারা এই কথাগুলো বলবেন, বলে লাভ নেই, শূন্য মাঠে। আচ্ছা বেশ, আমি গৌতমদার কাছে যাই। কিন্তু গৌতমদা, প্রশ্ন হচ্ছে যে বামেরা বাকি আসনগুলোতে প্রার্থী কবে দেবে? এখনো পর্যন্ত 21টা আসনে প্রার্থী দেওয়া হয়েছে এবং এখনো পর্যন্ত কিন্তু কংগ্রেসের সঙ্গে কি ধরনের সমঝোতা হয়েছে ছবিটা স্পষ্ট নয়। ফাঁকা মাঠে এই মুহূর্তে শুধু মুখোমুখি বিজেপি এবং তৃণমূল। ছবি স্পষ্ট, ছবিটা অস্পষ্ট কিছু না। কারণ একটা কথা না বললে নয়, সেটা হচ্ছে তৃণমূল এবং বিজেপি এই যে তারা প্রার্থী তালিকা প্রকাশ করেছে, এ ব্যাপারে তাদের মধ্যে যে অসন্তোষ, এটা তাদের একেবারেই নিজস্ব দলীয় ব্যাপার। একদম, এটা বরাবরই দেখা যায়। আমাদের লেফট ফ্রন্ট আছে, এবং লেফট ফ্রন্টটা তো আজকে নতুন না, এটা একটা পলিটিক্যাল ফ্রন্ট। এই দলকে আমরা বলেছিলাম পশ্চিমবঙ্গের লেফট ফ্রন্ট, তারা বিজেপির বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে সমস্ত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ফোর্সকে একত্রিত করবে। সেক্ষেত্রে কংগ্রেসের সঙ্গে একটা বোঝাপড়া হয়েছে, এটা তো কোনো ফ্রন্ট মানে আসন সমঝোতা, কোনো পলিটিক্যাল ফ্রন্ট। কংগ্রেসের সঙ্গে একটা অ্যাডজাস্টমেন্ট চলছে, সেই অ্যাডজাস্টমেন্টটা আমরা মনে করছি যে খুব দ্রুতই নিষ্পত্তি হবে। আর আরেকটা দলের সঙ্গেও আসন সমঝোতা চলছে, কথাবার্তা চলছে। এখন একটু সময় লাগবে, আরো হয়তো 2-3 দিনের মধ্যে স্পষ্ট হবে। আমার ধারণা যে এই বোঝাপড়া এবং এই শক্তিকে সুসংহত করলে
বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে কিন্তু একটা সমস্যাটা হচ্ছে এই সর্বাত্মক বঙ্গ লড়াই থেকে হওয়ার সম্ভাবনা প্রবল। পশ্চিম বাংলা থেকে বামেরা তারা অভিযোগ করছে কংগ্রেসের দিকে যে কংগ্রেস যথেষ্ট সক্রিয় নয় আসন সমঝোতায়। আবার কংগ্রেসের 4 জন জেলা সভাপতি তারা চিঠি লিখছেন মল্লিকার্জুন খাড়গেকে, তাদের অভিযোগ কোনো রকম আলোচনা ছাড়াই বামেরা প্রার্থী দিয়ে দিচ্ছে। 21টা আসনে বামেরা প্রার্থী দিয়েছে, এখনো পর্যন্ত 9টা আসনে মাত্র কংগ্রেস দিতে পেরেছে। তাহলে সমঝোতার জায়গাটা কোথায় হচ্ছে রাজ্যের মানুষজনের কাছে কিন্তু ক্লিয়ার নয় পিকচারটা। আপনি যেটা বলছেন 3টে সিটে একটু সমস্যা আছে। আলিপুরদুয়ারে একটা খুব মাইনর সমস্যা, সেটা কংগ্রেস মিটিয়ে নেবে। কুচবিহার আর পুরুলিয়া এটা নিয়ে একটা সমস্যা আছে, আমার মনে হয় এটা মিটে যাবে, অলরেডি ওভারল্যাপ হয়ে গেছে। বেশ, আমি এই জায়গায় মহানন্দাদির কাছে আসি। মহানন্দাদি, গতবার 2019-এর লোকসভা নির্বাচনে আমরা জানি যে 18টা আসনে জিতেছিল বিজেপি। এবার তারা বলছে 400 পার তো বটেই, এবং এ রাজ্য থেকে তারা পাখির চোখ করছে অন্তত, কখনো বলছেন 25, কখনো বলছেন 35। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে গতবারের পরিসংখ্যান অনুযায়ী আমরা যদি দেখি 18 জয় আর 22টা আসনে দ্বিতীয় স্থানে ছিল বিজেপি। তাহলে এই দ্বিতীয় স্থানে যেখানে যেখানে তারা ছিল, এই 50% ভোট যদি তাদেরকে পুরোটা কনকার করতে হয়, তাহলে সেক্ষেত্রে যে পরিমাণ কনসলিডেট করা দরকার ভোটটা, এই মুহূর্তে কি সেটা হয়েছে? যে সাম্প্রতিক ইস্যুগুলো ছিল সেগুলো থেকে সত্যি কি আদৌ ডিভিডেন্ড কিছু গোছাতে পারবে বিজেপি? দেখো, গতবারের যে লোকসভা নির্বাচন তার ঠিক আগেই হয়েছিল 2018-র পঞ্চায়েত ভোট। একটা কার্যকারণ থাকে তো। এবারে কিন্তু বিজেপি বিরোধী হিসেবে অনেক ফ্লেক্সিবল আমার মনে হয়েছে এই প্রার্থী দেওয়ার ক্ষেত্রে। সেটা সন্দেশখালী হোক বা অন্য দিলীপ ঘোষকে সরানো, যেটা নিয়ে আমাদের আলোচনা হচ্ছে, তারা একটু ফ্লেক্সিবিলিটি দেখাচ্ছে। অর্থাৎ বিজেপি তো রেজিমেন্টেড পার্টি, সবই কেন্দ্রীয় স্তরে ঠিক হয়, কিন্তু এবারের যে প্রার্থী তালিকা নির্বাচন তাতে কিন্তু অনেক ক্ষেত্রে তারা বিশেষ বিশেষ বিবেচনা করেছে বলে আমার মনে হচ্ছে। কতটা সাকসেসফুল হবে, মানুষ কতটা ভোট দেবে পরের কথা, কিন্তু যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে একটা সময় তৃণমূল আসার পরে বিরোধীদের জায়গাটা বা পরিসরটা, যেটা গণতন্ত্রে অত্যন্ত প্রয়োজন, সেটা সংকুচিত ছিল এবং প্রসার লাভ করছিল না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে অনেকগুলো ঘটনা, যেরকম তৃণমূলের হেভিওয়েট নেতারা জেলে, পার্থবাবু, জ্যোতিপ্রিয়বাবু, অনুব্রত সবই জেলে রয়েছে, এবং এরাই ছিল পিলার অফ তৃণমূল। হ্যাঁ, জ্যোতিপ্রিয়র কথা বললাম, যে এরা ছিল পিলার, এরা জেলে। সন্দেশখালী নিঃসন্দেহে একটা অস্বস্তিতে ফেলেছে। বর্তমানে পৌরসভা নিয়ে এই বিপর্যয়, অনেকগুলো ব্যাপারে তৃণমূল কংগ্রেস কিন্তু একটু বিব্রত। কাজে বিরোধীদের কাজ হচ্ছে ইস্যুগুলোকে তুলে ধরা, তারা কিন্তু আন্দোলন করছে। এখন মানুষ তাদের সঙ্গে কতটা আছে, এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কেন্দ্রীয় মানে সারা ভারতবর্ষের নিরিখে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে ধর্মীয় মেরুকরণটা কিন্তু পশ্চিমবঙ্গবাসী খুব একটা ভালো চোখে দেখেন না। কাজে সেইটা কেটার করে কতটা সন্দেশখালীতে বিজেপি প্রার্থী রেখা পাত্রকে নিয়ে ক্ষুব্ধ মহিলাদের একাংশ, তার বিরুদ্ধে এলাকায় পড়েছে পোস্টার। সন্দেশখালীবাসীর একাংশের দাবি, রেখার পরিবর্তে তারা শিক্ষিত জনপ্রতিনিধি চান, যিনি সংসদে গিয়ে তাদের হয়ে মুখ খুলতে পারবেন। যদিও তার সমর্থনে উচ্ছ্বাসও চোখে পড়েছে সন্দেশখালীতে। প্রার্থী হওয়ার পর থেকেই তো আচরণ বদলে গেছে। চোর তাড়িয়ে ডাকাত আনছি। এমপি হওয়ার আগের থেকেই আমাদেরকে চিনতে পারছে না। অ্যাটিটিউডটা যদি এখন এত বাজে হয়, এরপরে এখনো বহুদিন বাকি। ফোন আমি কি ধরবো, ফোন তো আছে আমার ধরার জন্য, দাদারা, বড় দাদারা আছেন, ওনারা ফোন রিসিভ করছে। আর যেটা বলছে এটা ভুল। ফোন আমি ধরছি, সবার সাথে যোগাযোগ রেখেছি, ওনাদের সবার সাথে যোগাযোগ রেখেছি। সারা রাত ধরে ওনারা হোলি খেলেছেন, আমাকে ভিডিও কল করে দেখানো হয়েছে, আমার কাছে সেটাও প্রমাণ আছে। তাই আমি এইসব কথায় কোনো কিছু মাইন্ড করছি। সকালে যখন ফোন করেছি যে রেখা 5 জন যে আন্দোলনকারী মেয়েদের নাম চেয়েছিল পার্টি, তো তুমি কার নাম দিয়েছো, এই কথা বলতে, এটা আমার পার্সোনাল প্রবলেম, পার্সোনাল ব্যাপার, এটা আমি জানাতে আগ্রহী নয়। এখানে 100-150 জন মহিলা আছেন, মা মাসিরা আছেন, তুমি তাহলে একটা কাজ করো, তুমি এদের সবাইয়ের সাথে কথা বলো। আমার 100-150টা ভোট কেটে গেলে আমার কোনো কিছু যায় আসে না। সন্দেশখালীর ভোটে আমার কোনো যায় আসে না। আমার 6টা থানা আছে আমার কন্ট্রোলে। আমাদের সাথে কোনো আলাপ আলোচনা না, বিজেপি করি আমরা ওকে সমর্থন করছি না। আমার সন্দেশখালী মা বোনেদের মুখ, তেমন ওনারাও আমার মুখ। আর আমাকে ওনারা, আমি ওনাদের প্রার্থী নয়, আমার প্রার্থী ওনারা। ওই জন্য ওনারা যেটাই বলুক, মনের একটা ক্ষোভের থেকে বলছেন। যেহেতু আমি সন্দেশখালীর মধ্যে নেই, আমি গেলে এটা ঠিক হয়ে যাবে। যে লোকসভার মা বোনেদের প্রত্যেকের জন্য আমি একটাই বার্তা দেব, এই রেখা সবাইয়ের জন্য, সেই গ্রাম্য মহিলাই আছে, আর গ্রাম্য মহিলা থেকে ওনাদের পাশে দাঁড়াবে। অন্য একটা প্রার্থী দাঁড়াক, অন্য কেউ একটা শিক্ষিত, সেটা পার্টি ঠিক করবে। পার্টি কাউকে জানায়নি,
কাউকে জানায়নি, গোপনে এইসব করেছে কোনো পার্টিতে, সবাই তো আন্দোলন করেছে। আমাদের এই যে মানে সাধারণ গ্রামের একজন মহিলা এরকম এমপি পদে দাঁড়াবে, এটা কোনোদিন আমরা স্বপ্নেও ভাবতে পারিনি। দাঁড়িয়েছে তার জন্য আমরা খুব খুশি, তার জন্য আজকে আমরা আনন্দ উৎসব করছি। এতদিন যা এমপি দাঁড়িয়েছে, যেদিন থেকে এমপি হয়েছে, এত ভোট হয়েছে বা এত রাজনীতি চলেছে, কোনো এমপির মুখ আমরা শুধু ভোট প্রচারে ছাড়া কোনোদিন দেখতে পাইনি। এবার আমরা আমাদের গ্রামেই পাবো। তবে শুভেন্দু অধিকারী বলছেন যে বিক্ষোভের পেছনে থাকতে পারে তৃণমূল, এলাকায় কোনো স্থানীয় বিক্ষোভ তৈরি করা যায় না, এটা স্বতঃস্ফূর্ত। প্রার্থিনী প্রতিবাদের কথাও শুনতে হবে, মন্তব্য করেছেন শশী পাঁজা। এর পিছনে যে তৃণমূলের কেউ কেউ নেই সেটাও তো মানে বোঝা যাচ্ছে না। রেখা পাত্র ওখানে সন্দেশখালী আন্দোলনের মহিলাদের নির্যাতনের প্রতিবাদী মুখ হিসেবে লড়াই করছেন, এবং এই নির্বাচনে চাকরি দুর্নীতি, বেকারদের চাকরি লুট, এই দুটো ইস্যুতে যে দুটো মুখ বাংলাতে মানুষ দলমত নির্বিশেষে দেখেছে, একজন অভিজিৎ গাঙ্গুলি আর দ্বিতীয়জন সন্দেশখালী রেখা পাত্র, আমি মনে করি সঠিক সিদ্ধান্ত। এলাকার বিক্ষোভ ভাবুন, স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভ, এটা তো কোনো রচনা করতে হবে না। যদি এলাকা থেকে বিক্ষোভ এসে থাকে সেটার জবাব তিনি কি দেবেন সেটা জানবেন, কিন্তু এই মানুষেরও কথা শুনতে হবে। যারা মহিলারা প্রতিবাদ করছেন, নিশ্চয়ই কোনো বিষয় আছে, প্রতিবাদ কেন হচ্ছে, ওখানে কেন করছে। শর্মিষ্ঠাদি, প্রতিবাদ হলেই তৃণমূল বলবে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, কিন্তু এখানে প্রশ্নটা আলাদা। সেটা হচ্ছে যে সন্দেশখালীর মতন এমন একটা জ্বলন্ত ইস্যু, যেটাকে নিয়ে বিজেপি এত আন্দোলন সংগঠিত করার চেষ্টা করলো, বারবার শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা ছুটে গেলেন, সাধারণ মানুষকে একজোট করলেন, আদালত পর্যন্ত লড়াই হলো, সবই হলো, কিন্তু যখন ভোট বাক্সের দিকে নজরটা আসছে, এমন একজনকে প্রার্থী করা হচ্ছে, কোথাও একটা পাবলিক পালস বোঝারও তো ব্যাপার থাকে। এত উচ্চ পর্যায়ের বৈঠক করলেন, প্রার্থী তালিকা ঘোষণা করতে এত সময় নিলেন, তারপরও যাকে দাঁড় করানো হয়েছে তাকে নিয়ে বিক্ষোভ। না, খুব ভালো লাগলো যে স্বতঃস্ফূর্ত বিক্ষোভটা ওনারা এখন দেখতে পেলেন। আর যখন বাংলার মেয়েরা, সন্দেশখালীর মা বোনেরা যখন বিক্ষোভ তো 5ই জানুয়ারিও নাকি হয়েছিলেন ওদের দলের মানে কুকীর্তির, তখন ওনারা দেখতে পাচ্ছিলেন না। পার্থক্যটা হচ্ছে এইটাই। এখন কথা হচ্ছে এখানে রেখা পাত্র, ইনি তথাকথিত সেইভাবে পোড় খাওয়া রাজনীতিবিদ নন। একটা কিন্তু দৃষ্টান্ত আছে, চন্দনা বাউরি, যিনি আমাদের এখন বিধায়িকা, তিনি কিন্তু নতুন এসেছিলেন একদম প্রথম, কিন্তু এখন আস্তে আস্তে তিনি শিখে গেছেন এবং তিনি কিন্তু মানুষের মধ্যে কাজ করছেন এবং সাংঘাতিক রকম তিনি কাজ শিখে গেছেন। সেরকমই আমরা আশা রাখি। তাকে যখন দাঁড় করিয়েছিলেন তখন কি স্থানীয় মানুষজন বিক্ষোভ করেছিলেন, অসন্তোষ প্রকাশ করেছিলেন? একে নিয়ে তো করছেন না, আমার যেটা মনে হয়, এটা আপনারা অসন্তোষ বলছেন, কিন্তু সবাই একসঙ্গে একটা জায়গায় বিদ্রোহ করেছিল একটা ব্যাপারে, সেখানে সরকারকে এরাই কিন্তু বেআব্রু করে দিয়েছিল, বর্তমান অবস্থাটা দেখিয়ে দিয়েছিল। বিজেপি যাকে প্রমোট করবে তিনি তো সর্বসম্মত হবেন, তবেই তো জয় আসবে। সন্দেশখালী তো ইস্যু করতে চাইছেন আপনারা, এটা তৃণমূল ইস্যু করতে চাইছে বা অন্য যারা ইস্যু করতে চায় না। বিজেপি এতদিন ধরে সেই 5ই জানুয়ারির পর থেকে সুকান্ত মজুমদার অসুস্থ হয়ে পড়লেন, দিল্লি ছুটে গেলেন, কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রককে জানালেন, ইস্যু করেননি। সেখানে একজন প্রার্থী হয়েছে, একজন প্রার্থী হয়েছে, বাকিদের হয়তো মনের মধ্যে কিছু ক্ষোভ থাকতে পারে, কিন্তু এরা তো কেউ রাজনীতিবিদ সর্বসম্মত করবেন না, যেখানে সন্দেশখালীর মতন এমন একটা সেনসিটিভ ইস্যু।